হ্যালো বন্ধুরা, রবিবারের সন্ধ্যেতে লৌকিক অলৌকিক বাংলা চ্যানেলে সবাইকে স্বাগত জানিয়ে আমি সুদেষ্ণা আজকের একটি নতুন ঘটনা আপনাদের সঙ্গে শেয়ার করে নিতে চলেছি। বন্ধুরা, প্রচণ্ড গরম পড়েছে। কেমন আছেন সবাই? সুস্থ থাকবেন এই কামনা করি। গরমের মধ্যে প্রচুর জল খাবেন আর কোনোভাবেই যাতে শরীরটা গরম না হয়ে যায় সেদিকে খেয়াল রাখবেন। আজকে কথা না বাড়িয়ে আমরা সোজাসুজি চলে যাব যার ঘটনায়। সে আমারই ছোটোবেলার একটি বন্ধু কাম ভাই, সায়ক দাস। তো আমরা ছোটোবেলা থেকেই একসাথে খেলাধুলো করতাম পাড়ার মধ্যে, পাশের পাড়ায় সায়করা ভাড়া থাকতো। তো ও আমার থেকে 1 বছরের বড় ছিল, 1 ক্লাস উঁচুতে পড়তো। সায়ক সেই ছোটোবেলা থেকেই আস্তে আস্তে দুজনে, ওর মাধ্যমিক হলো, আমার মাধ্যমিক হলো, ওর উচ্চ মাধ্যমিক, আমার উচ্চ মাধ্যমিক, ওর কলেজে পড়া, আমার কলেজে পড়া, একই সাবজেক্ট ছিল মোস্টলি। তো এইভাবেই বড় হয়েছি, সেই ছোটো থেকে দেখে আসছি। তবে ছোটোবেলায় যে খুব বেশি কথা বলতাম, হ্যাঁ খেলতাম, কিন্তু খুব যে কথা হতো তা কিন্তু হতো না। আমি একটু চুপচাপ প্রকৃতির ছিলাম। তা আস্তে আস্তে কালের নিয়মে আমি বিয়ে করে চলে আসি সাউথ কলকাতায়। আর সায়ক যথারীতি নিজের জীবিকার তাগিদে এবং পৈতৃক যে ভিটে বাড়ি ওদের রয়েছে সেই সূত্রে আর কি চলে যায় নবদ্বীপে। তো এই অবধি সব ঠিকঠাকই চলছিল। কালের নিয়ম মেনেই সায়কের বাবা মারা গেলেন, সায়কের মাকে নিয়ে সংসার শুরু হলো। তো ওর কাজ ছিল নিজের একটি গাড়ি, যেগুলো ছোটা হাতি বলে, ওই ধরনের একটি গাড়ি ও নিজেই চালায়, নিজের সব কিছু করে টোরে জীবিকা নির্বাহ করে। তো একটা সময় সায়কের বিয়ে হয়। তো ভালোই চলছিল। এবার সায়কের বাবা যখন মারা গেলেন, সায়কের এক অবিবাহিত কাকা ছিলেন, তিনি শিয়ালদাতে মেসে থাকতেন। তো সায়কের বাবা সায়কের হাত ধরে বলে গেলেন যে, বাবা কাকাকে কিন্তু দেখিস, ওর আর দেখবার কেউ নেই। মানে সায়কের বাবা যে কত বড় ভুল করে গেলেন নিজেও জানতে পারলেন না। যথারীতি সায়কের বাবার মৃত্যুর পর কাকা এসে বাড়িতে ঢুকলেন। তিনি যে গোপনে তন্ত্র সাধনা করতেন এ কথা খুনাখোরেও কেউ জানতো না। এভাবে চলছে। তো যেখানে তন্ত্র সাধনা করতে যান সায়কের কাকা, তার যে গুরু ছিলেন তিনি কিন্তু বারবার বলেছিলেন, তুমি যে শিখছো তোমার এই শিক্ষাটা বাড়ির কারোর ওপর কিন্তু ভুলেও প্রয়োগ করবে না, তাহলে চরম ক্ষতি হয়ে যাবে। এবার মানুষের লোভের তো সীমা পরিসীমা নেই। ভদ্রলোক ভাবলেন যে আমি তো এই বিদ্যে আয়ত্ত করে ফেলেছি, এই বিদ্যে যখন আয়ত্তই করে ফেলেছি তো আমার পথের কাঁটাদের সরিয়ে দিলে সব সম্পত্তি তো আমার হয়ে যাবে। আরে তোমার তো কেউ নেই, না আছে বউ, না আছে বাচ্চা, না আছে ভোগ করবার কেউ, এত লোক কিসের বাপু? তো যা ভাবা। এইবার উনি গোপনে নানা রকম বই রাত জেগে জেগে পড়তেন। এবার এই ছেলে তো তখন বয়স অনেক কম ছিল, ও ভাবতো কাকা পড়াশুনো করছে, কি নিয়ে আমি জানি না, ঠিক আছে পড়ছে চলো। একদিন যে ওর জীবনেই এই পড়াশুনোটা কত বড় ক্ষতি নিয়ে আসবে সে কথা সেদিন ও বুঝতে পারেনি। যথারীতি সায়কের বিয়ে থার পর মাকে নিয়ে, স্ত্রীকে নিয়ে সুন্দর সংসার চলছে। আর ওই কাকাও এদের কাছেই খায়, ওর বউ খুব যত্ন করে রান্না করে ওই কাকাকে খুব খাওয়ান। মাও ছোট ভাইয়ের মতন দেওরকে রেখেছিলেন, নানা রকম যা ভালোবাসতো রান্না করে খাওয়াতেন। তো দিব্যি চলছিল। এইবার সুখ তো বেশি দিন মানুষের সয় না বলে। সায়ক লক্ষ্য করতে লাগলো বাড়িতে নানা রকম কিছু অপ্রাকৃতিক ঘটনা ঘটে চলেছে।
সবার আস্তে আস্তে শরীরটাও বেশ খারাপের দিকে যাচ্ছে। তো একদিন এমন অবস্থা যে ওর বউয়ের খুব শ্বাসকষ্ট শুরু হলো, এবং ওরা জানতে পারলো ততদিনে মেয়েটি সন্তান সম্ভবা হয়ে উঠেছিল, প্রথম আর একেবারে নতুন শুরুর দিকে, মানে সন্তানটি এসেছিল একেবারে নতুন। তো এতটাই শ্বাসকষ্ট শুরু হলো, সায়ক বলল ঠিক আছে আজকের রাত্রিটা কোনো রকমে কাটিয়ে দাও, আমি কালকে সকালে কলকাতায় ভালো ডাক্তার দেখাবো। মেয়েটির বাপের বাড়ি কিন্তু কলকাতায় ছিল। তো সায়ক ওই রকম বউকে নিয়ে আসবে বলে রওনা দেবে, মাঝরাত্রির থেকেই সব ঠিকঠাক গুছিয়ে গাছিয়ে নিয়েছে। যথারীতি যাবার সময়, মানে গাড়িতে উঠবার সময়, সায়কের বউ হঠাৎ কাকার দিকে আঙুল তুলে বলল, ও আমায় শেষ করে দিল। শুধু এইটুকু কোনো রকমে বলতে পেরেছিল, আর হাঁপড়ের মতো হাঁপাচ্ছিল। তো ও নিজেই ড্রাইভ করে নিয়ে আসছিল স্ত্রীকে। মাঝপথে ভাগ্যের মানে কি করুণ পরিহাস, মাঝপথে ওর বরের হাতটাও চেপে ধরে এবং 3 বার এরকম হেঁচকি মতো তোলে, এবং হাতের মধ্যেই মেয়েটির মৃত্যু হয়। সদ্য সন্তান সম্ভবা একটি মেয়ে এইভাবে মারা গেল। তো যাই হোক, কলকাতার দিকে যখন রওনা দিয়েছিল, ও প্রথমে না বুঝতে পারেনি যে ও আর নেই। তারপরে যখন ডাক্তারের কাছে নিয়ে গেল, তখন ডাক্তার বলল ওর মানে যেই সময়টা টাইম ডিউরেশনটা যা বোঝানো হয়েছে যে গাড়িতেই মেয়েটির মৃত্যু হয়েছে। আমার সাথে মাঝে মাঝেই ফোনে কথা হতো, এখনও হয়, বন্ধু বা ভাইয়ের মতোই। ও আমাকে ফোন করে হঠাৎ বলছে, জানিস তো রিমি আর নেই। হ্যাঁ মানে কোথায় গেছে? আমি বোকার মতো বলছি কোথায় গেছে? বলে নেই, এই পৃথিবীতেই আর নেই। মানে কি করে হলো? মানে এরম ঘটনা, আমি হেঁচকি তুলছি, মানে হাঁপাচ্ছিল, আমি গাড়িতে নিয়ে রওনা দিয়েছিলাম, গাড়ির মধ্যে আমার হাতটা আঁকড়ে ধরে 3 বার এরকম হেঁচকি তুলেছে এবং মারা গেছে। এবং আমার জানিস তো এরকম একটা মানে বাচ্চাও এসছিল। অত্যন্ত দুঃখের ঘটনা। মানে আমি ওকে যে কী বলে সান্ত্বনা দেবো, আমি নিজে হতভম্ব হয়ে গেছি, কিছু বলার মতো ভাষা আমার ছিল না। এরপরে কাকা মানে মাঝে মাঝেই মুচকি মুচকি নিজের মনে হাসতো, অথচ এই কাকাকেই কিন্তু ওই মেয়ে নানা রকম রান্না করে করে খাওয়াতো। কাকা তুমি ভালোবাসো, কাকা তুমি এটা খাও ওটা খাও। মানুষের থেকে বাজে প্রাণী বোধহয় পৃথিবীতে আর কেউ নেই। তো এই ছিল সায়কের সেই ঘটনা। এরপরে প্রায় ঘরের মধ্যে থেকে মানে চুল, কালো কাপড়ের টুকরো, সিঁদুর, ল্যাপটানো, পানপাতা, কলা, নানা রকম কিছু পাওয়া যেতে লাগলো। এরপর হঠাৎ সায়কের মা সুস্থ। হঠাৎ একদিন উনি বারান্দায় জামা কাপড় মেলে, মানে একটা দালান মতো, তার সাইড দিয়ে 3-4টে সিঁড়ি উঠে বারান্দা মতো, এবং সেখানে লম্বা করে ওরা জামা কাপড় শুকোতে দিত, দিয়ে ওখানে একটা লোহার গেট ছিল, গেটটা লাগিয়ে দিয়ে আবার নেমে আসতো। তো এটা ছিল বাড়িটার সিস্টেম ওই জায়গাটায়। ওর মা যথারীতি সুস্থ মানুষ 1 বালতি কেচে নিয়ে গেছেন বারান্দায় মেলতে। মেলে নাবতে যাবেন, হুড়মুড়িয়ে পড়ে গেলেন, এবং ওনার খাওয়া দাওয়া কথা বলা সব কিছু বন্ধ হয়ে গেল। পড়ে তো গেলেন, ওনার কোমরে চোট লেগেছে, পায়ে চোট লেগেছে, কিন্তু কথা বলা কেন বন্ধ হবে? খাওয়া কেন বন্ধ হবে? ডাক্তারের পর ডাক্তার দেখানো হচ্ছে, কেউ কিছু বলতে পারছেন না। তবে হ্যাঁ, কোমরে যন্ত্রণাটা যাতে কম হয় কিছু এক্সারসাইজ দিয়েছেন, ফিজিওথেরাপি করানো হচ্ছে, কিন্তু মায়ের মুখ দিয়ে একটা কথা নেই। আর কিছু দেখলেই চোখ বড় বড় করে ভয় পাওয়ার মতন করে তাকিয়ে থাকতেন। এরম করে করে আস্তে আস্তে ও তখন বুঝলো যে এ কিন্তু স্বাভাবিক ঘটনা নয়। ওর কি মনে হতে, ও কালী মন্ত্রে দীক্ষিত ছিলেন, ওর এক গুরু আছে, একটু দূরে থাকেন, সেই জায়গাটির নামও বলেছিল কিন্তু আমার মনে নেই। তো সেই গুরুদেবের কাছে ও যায়। তো গুরুদেব বললেন, ওরে এ তো ওকে বান মারা হয়েছে।
তা উনি কিছু কাটিয়ে দেওয়ার ব্যবস্থা করেছিলেন, এবং যেহেতু অনেকটা দূরে উনি অতটাও গুরুত্ব দেননি যে সাময়িকভাবে কাটিয়ে দিচ্ছি, ওটা আস্তে আস্তে সুস্থ হয়ে যাবে। তো যখন ওর মা একটু কথা বলতে পারলো তখন ওকে বলেছিল আমায় না ধাক্কা মেরেছে কে পেছন থেকে। তখন ও বলছে কে পেছন থেকে ধাক্কা মারবে, বাড়িতে তো কেউ ছিল না, আমিও ছিলাম না। এবার যেহেতু গাড়ি চালাতো দিনের বেলা হোক রাতের বেলা হোক, অনেকটা দূরে দূরে ওকে মালপত্র নিয়ে যেতে হতো এবং ফিরতেও অনেক সময় মাঝরাত্রে হতো বা ভোর হয়ে যেত বা ভোর রাত্রে রওনা দিত, রাত হয়ে যেত ফিরতে, এরকম ঘটনা ঘটতেই থাকতো। তখন ওর মা বলল জানি না বলার পরেও খাওয়া দাওয়া কিন্তু ওনার আর ঠিক হলো না। যতই গলা গলা খাবার বানিয়ে দিক, খাক, একজন আয়া রাখা হলো, তিনি অনেক চেষ্টা করতেন, কিন্তু কিছুতেই উনি আর সুস্থ হলেন না। তো এইভাবে আস্তে আস্তে উনিও একদিন খাওয়া দাওয়া বন্ধ করেই মৃত্যুর কোলে ঢলে পড়লেন। ছেলেটার জীবনে হাহাকার ছাড়া আর কিচ্ছু রইল না। স্ত্রী প্রথমে ওইভাবে মারা গেলেন সন্তান সম্ভব অবস্থায়, মাও চলে গেলেন। এমনকি ও যেদিন মাকে দাহ করতে নিয়ে গেল, কাঁচা গলায় ফিরছে, কোথাও কিছু নেই, একটা কুকুর এসে পায়ে কামড়ে দিল উঠে এসে। কি রে, তো অস্বাভাবিক। এবং ওই সাদা কাপড়ে রক্তে একেবারে মাখো মাখো, তারপর ওই ইঞ্জেকশান ওষুধ এগুলো তো চলতেই লাগলো। মানে অস্বাভাবিক রকমের ছেলেটার জীবনে একটা অন্ধকার নেমে এলো। তো কালের নিয়মে সব ঘাতেই প্রলেপ পড়ে, ছেলেটি আস্তে 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 স্বাভাবিক হতে লাগলো। আমিও যতটা সম্ভব ফোনে কথা বলে 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 ঠিক করতাম, কারণ আমি থাকি যাদবপুরে, এখান থেকে তো আর নবদ্বীপ যাওয়া সবসময় সম্ভব না। তো ছোটোবেলার বন্ধু, নিজের ভাইয়ের মতোই, তো সেরকমভাবেই আমি কথা বলতাম প্রচুর, যাতে ও স্বাভাবিক থাকতে পারে, এবং আস্তে আস্তে স্বাভাবিক হয়েও গেল। এরপর ও কাজের জন্য ওকে তো বেরোতেই হবে, না বেরোলে তো টাকা পয়সাও আসবে না, সেটারও তো প্রয়োজন আছে না। তো এরকম চলতে থাকলো। এবার ও বেরিয়ে যেতেই ওর কাকা যেন ভয়ে পাগল হয়ে যেত, খালি ফোন করতো, তুই কখন ফিরবি রে, তুই কখন ফিরবি রে। আর এ তো মানে যেহেতু ওর স্ত্রী মারা যাওয়ার সময় বলেছিল ও আমাকে মেরে ফেলো, আর গুরুদেবও ব্যাপারটা বুঝতে পেরেছিলেন, ও তো কাকাকে দেখলেই একেবারে যার পরনায় গালি দেওয়া শুরু করে দিত, মানে একেবারে তেলে বেগুনও জ্বলে উঠতো। ফোন করলেই ফোন কেটে দিত, আর নাহলে উদুম গালাগালি। তো সেইভাবেই চলতে চলতে ও ওরম সরে যেতে লাগলো। এবার ও আমাকে মানে সাসপেক্ট করলো, জানিস তো আমার মনে হয় আমি বেরিয়ে গেলে মা আর আমার স্ত্রী ওকে খুব ভয় দেখায়, মানে ওর জীবন অতিষ্ঠ করে তোলে, ও পাগলের মতো ভয়ে কাঁপতে থাকে। তা হঠাৎ একদিন কাকা এসে যখন এইসব কাজ ফাজ শ্রাদ্ধ শান্তি হয়ে গেল বা একটা বাৎসরিকও হয়ে গেল, তো কাকা এসে হঠাৎ বলছে, বাবা তুই না আবার বিয়ে কর, সংসারে থিতু হয়, এভাবে তো জীবন চলবে না। ওই রাত্রিবেলা ফিরে ছেলে নিজের হাতে রান্না করতো, কখনো খেতো কখনো খেত না, একটা পেটের সমস্যা ধরে গেল, এরমভাবে তো জীবন চলতে পারে না। তো এইভাবে বছর চারেক কেটে যাওয়ার পর ও দ্বিতীয় বিবাহ করলো, খুবই সুন্দর হয়েছে। ওর দ্বিতীয় স্ত্রীও খুবই ভালো মেয়ে। অদ্ভুতভাবে প্রথম স্ত্রীর যা জামা কাপড় জুতো শাড়ি সব রেখে গিয়েছিল, অদ্ভুতভাবে এই মেয়েটি সুন্দরভাবে ফিট করে যায়, এতটাই চেহারার সাদৃশ্য। এবং মেয়েটি বলেও ফেলে যে দিদিভাই যেন আমার জন্যই সব গুছিয়ে রেখে গিয়েছিল। তো এটা একটা অলৌকিক ঘটনাই বলুন, যাই বলুন, এখন ছেলেটি স্বাভাবিক হয়েছে, অনেকটাই জীবনে ছন্দে ফিরে এসছে এবং সংসারও করছে। ওই বাড়িতেই আছে, ওকে বলেছিলাম অন্য বাড়িতে থাকিস, কিন্তু না, ওই বাড়িতেই আছে, আর কিছু ঘটেনি বা ওই কাকা আর কিছু ঘটাবার চেষ্টা করেননি। এই ছিল আজকের একটা ঘটনা। আপনাদের কেমন লাগলো কমেন্ট বক্সে অবশ্যই জানাবেন। আপনাদের নিজেদের জীবনে বা পরিচিত কারোর জীবনে এরকম কোনো ঘটনা ঘটে থাকলে অবশ্যই আমার সঙ্গে শেয়ার করবেন। ডেসক্রিপশান বক্সের লিঙ্ক দেওয়াই থাকে, মেল আইডি দেওয়া থাকে, হোয়াটসঅ্যাপ নাম্বার দেওয়া থাকে, আপনারা আমাকে ভয়েস রেকর্ড করেও পাঠাতে পারেন বা লিখেও ঘটনা পাঠাতে পারেন।
এবং আপনারা আমার এক্সটেন্ডেড ফ্যামিলির সঙ্গে থাকলে আমি আরও অনুপ্রাণিত হব নতুন নতুন ঘটনা আপনাদের কাছে নিয়ে আসবার জন্যে। আপনারা কিন্তু অবশ্যই আমাকে ঘটনা শেয়ার করে সাহায্য করবেন, না হলে আমারও তো এগিয়ে যাওয়ার ক্ষমতা থাকবে না। আর যারা নতুন শুনছেন অবশ্যই আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিয়ে সঙ্গে থাকবেন। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। কথা না বাড়িয়ে আজকে শুভরাত্রি জানিয়ে আমি সুদেষ্ণা বিদায় নিচ্ছি।